আমার কাছে 4 চলকের 3টি সমীকরণ আছে। তুমি মনে হয় আন্দাজ করতে পারছো, মানে আগে থেকেই জানো যে সমীকরণের থেকে চলকের সংখ্যা বেশি হলে এটাকে সীমিত রাখা মনে হয় সম্ভব না। এটার আসলে অসীম সংখ্যক সমাধান আছে। এই অসীম সংখ্যক সমাধানগুলোকে আসলে সীমিত রাখা যায়। ধরি আমরা এখানে চতুর্থ মাত্রা নিয়ে কাজ করছি, কারণ আমাদের আছে 4টা চলক। আমরা হয়তো চতুর্থ মাত্রিক একটা জায়গাতে সীমাবদ্ধ, অথবা আমরা যদি ত্রিমাত্রিক জায়গায় থাকি তাহলে এটা একটা রেখাতে সীমাবদ্ধ। একটা রেখার মধ্যে অসীম সংখ্যক সমাধান থাকতে পারে, কিন্তু এটা কিছুটা সীমাবদ্ধ। তাহলে এখন এই সমীকরণগুলোকে সমাধান করা যাক। আমরা বর্জন পদ্ধতি নিয়ে আগে সমাধান করেছি। এখানে আমি যা করতে চাই তা হচ্ছে ম্যাট্রিক্স ব্যবহার করতে চাই। ম্যাট্রিক্স হচ্ছে আর কিছুই না, এটা হচ্ছে এই সমীকরণগুলোকে সংক্ষেপে প্রকাশ করার একটা উপায়। এখানে একটা ম্যাট্রিক্স লিখি। আমি এখানে সহগ ম্যাট্রিক্স বানাতে পারি, যেখানে সহগ ম্যাট্রিক্স হবে, এখানে এটাকে ঠিক করে লিখি একটু। সহগ ম্যাট্রিক্স হলো এই সমীকরণের বাম পাশে যে চলকগুলো আছে তাদের সহগ নিয়ে বানানো একটি ম্যাট্রিক্স। যেমন এখানে সহগ হচ্ছে 1, এখানেও 1, এখানে সহগ হচ্ছে 2, আরো পাচ্ছ 2, 2, 4, 1, 2, 0। এখানে 0 হবে কারণ আমরা সমীকরণে দেখতে পাচ্ছি x3 এর সাথে কোনো সহগ নেই, সুতরাং x3 এর সহগ হচ্ছে 0। তারপর আমরা পাচ্ছি 1, -1 আর 6। এখন আমরা এখানে যদি এটা করি তাহলে যেটা পাওয়া যাবে সেটাকে বলে সমীকরণগুলোর সহগ ম্যাট্রিক্স। আমি এখন যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে সহগ ম্যাট্রিক্সটাকে অগমেন্টেড অর্থাৎ সমৃদ্ধ করব, যেন সমীকরণের সমান যে মানগুলো সেগুলো আমরা এখানে রাখতে পারি। এখন যেটা করব, তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ, এখানে আমি একটা রেখা টানছি এবং রেখার এই পাশে মানগুলো লিখবো 7, 12 আর 4। আমার মনে হয় তুমি বুঝতে পারছো যে এটা লেখার আরেকটা উপায়। এগুলো হচ্ছে x1 এর সহগ, আমরা জানি যেগুলো হচ্ছে x2 এর সহগ। আর এটা যা করে তা হলো এটা আমাদেরকে বারবার x1 আর x2 লেখার কষ্ট বাঁচিয়ে দেয়। আমরা এখানে সেই একই কাজ করতে পারি যেগুলো কিনা আমরা অন্য সময় এখানে করতাম। তাহলে আমরা যা করতে পারি, আমরা সমীকরণ আকারে যখন এটি ছিল তখন এর সাথে যেমন আমরা বিভিন্ন ধরনের যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারতাম, সেই সকল একই কাজগুলো আমরা এখানেও করতে পারবো। অর্থাৎ বিভিন্ন যোগ বিয়োগ গুণ ভাগ বা কোন স্কেলার রাশি দিয়ে গুণ করা বা এটাকে বদল করে দেওয়া, এই ধরনের যে কোনো কাজই আমরা এখানে করতে পারবো। এখন তাহলে চলো এই ধরনের বিভিন্ন গাণিতিক প্রক্রিয়ার মাধ্যমে আমরা এটাকে সমাধান করার চেষ্টা করি। তাহলে প্রথমে যেটা করতে হবে, আমি আগে যেরকম করেছি, আমি এই সমীকরণটাকে এমনভাবে পরিবর্তন করি যেন 1 পাওয়া যায়। আমাদের এখানে যে কোনো সারিতে শুরুর সহগ হচ্ছে 1, আর ওই কলামের অন্য সব সারিতে থাকতে হবে 0। অন্য সব সারিতে 0 থাকতে হবে। আগেও আমি এমনভাবে করেছিলাম যেন ওটার নিচে সব সারিতে 0 থাকে। আগের কিছু ভিডিওতে এইরকম করেছিলাম যখন আমরা বের করেছিলাম রাশিগুলো রৈখিকভাবে স্বাধীন বা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কিনা। এখন আমরা প্রথমে যেটা করব তা হচ্ছে, যদি কোনো সারিতে প্রথমে যেখানে 1 থাকবে ওই কলামের বাকি সবগুলোকে 0 করে ফেলবো। এভাবে করাটাকে আমরা বলি হ্রাসকৃত সারি এশেলন আকার বা রিডিউসড রো এশেলন ফর্ম। আমি এটা ভিডিওতে লিখে ফেলি, তোমরা একটু লক্ষ্য করো। রিডিউসড রো এশেলন ফর্ম, বাংলায় হ্রাসকৃত সারি এশেলন আকার। আমি যদি এই সমৃদ্ধ ম্যাট্রিক্সটাকে বলি, ধরো বলতে পারি ম্যাট্রিক্স এ। এখন আমি যেটি করব সেটি হচ্ছে এই ম্যাট্রিক্সটার রিডিউসড রো এশেলন ফর্ম বের করব। ভেক্টরের মতো এই ম্যাট্রিক্সকেও আমরা গাঢ় করে লিখি, কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা বড় হাতের অক্ষর ব্যবহার করি আর ভেক্টরের ক্ষেত্রে ছোট হাতের অক্ষর ব্যবহার করি। যা হোক, আমরা এসব ম্যাট্রিক্স আর ভেক্টর নিয়ে পরে কথা বলবো। এখন এই সমীকরণকে সমাধান করা যাক। যদি এটা আদর্শ ম্যাট্রিক্স হতো তাহলে আমাদের এই সব জায়গাতে 0 পাওয়ার কথা ছিল, অর্থাৎ এইসব জায়গায় 0 থাকার কথা ছিল। সেটা করার জন্য আমরা যেটা করতে পারি, আমরা প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ করে সেটা যেটা পাওয়া যাবে সেটা দিয়ে আমরা এই সারিটাকে প্রতিস্থাপন করতে পারি। তাহলে আমাদের প্রথম সারিটা এখানে অপরিবর্তিতই থেকে যাচ্ছে। এখানে হবে 1, 2, 1, 1, তারপর আছে একটা 7। এটা আমার প্রথম সারি। এখন দ্বিতীয় কলামে আমি এটার জায়গায় বসাবো প্রথম সারি বিয়োগ দ্বিতীয় সারি করলে যা পাওয়া যায় সেটা। তাহলে কি পাওয়া যায়? 1 বিয়োগ 1 হচ্ছে 0, 2 বিয়োগ 2 হচ্ছে 0, 1 বিয়োগ 2 হচ্ছে -1। এরপর আছে 1 বিয়োগ -1, অর্থাৎ এটা হবে 2, কারণ আসলে এটা হচ্ছে 1 যোগ 1। যাই হোক, তারপর আছে 7 বিয়োগ 12 সমান হচ্ছে -5। আমি এখন এই সারিটাকে না, এই 2 এই সংখ্যাটাকে এখানে 0 বানাতে চাই। তাহলে এই সারিটার বদলে লেখা যাক এই সারিটা বিয়োগ প্রথম সারিটার 2 গুণ, অর্থাৎ এই সারি বিয়োগ প্রথম সারি গুণ 2।
তাহলে আমি যা করব তা হচ্ছে এই সারি বিয়োগ 2 গুণ প্রথম সারিটা, তাহলে এই সারিটা বদলে গিয়ে হচ্ছে 2 বিয়োগ 2 গুণ 1 হচ্ছে 0, আমরা এটাই চেয়েছিলাম। যাই হোক 4 বিয়োগ 2 গুণ 2 এটাও 0, 0 বিয়োগ 2 গুণ 1 হচ্ছে 2, 6 বিয়োগ 2 গুণ 1 হচ্ছে 6 বিয়োগ 2 গুণ সমান হচ্ছে 6 বিয়োগ 2, অর্থাৎ এটা সমান হবে 4। আর তারপর 4 বিয়োগ 2 গুণ 7 হচ্ছে 4 বিয়োগ 14 সমান হচ্ছে 4 বিয়োগ 14 সমান হচ্ছে -10। এখন কি করা যায়, তোমরা এখন লক্ষ্য করো এখানে যে সারিটি আছে, এই সারি দিয়ে কি বোঝায় সেটা নিয়ে আমি তোমাদের সাথে পরে আলোচনা করব। এখন আমরা দেখতে পাচ্ছি এই সারির এখানে সবকিছু শূন্য হয়ে গেছে, অর্থাৎ এখানে সব নিজে থেকে শূন্য হয়ে গেছে, আমাদের শূন্য বানানোর কিছু নেই। যদি এখানে শূন্য না আসতো তাহলে আমরা দেখতাম যে এখানে আমরা শূন্য বানানোর জন্য আরো কিছু কার্যক্রম করছি। এখন আমি তাহলে এই সারিটার দিকে তাকাই, এখানে আমি প্রথমে যেটা করতে চাই সেটা হচ্ছে এই সহগটাকে আমি 1 বানাতে চাই। তাহলে এখানে আমাকে যেটি করতে হবে সেটি হচ্ছে আমাকে এই সারিটাকে আমরা -1 দিয়ে গুণ করব। হ্যাঁ, আমরা এখানে এই সারিটাকে -1 দিয়ে গুণ করব। দেখো আমি তাহলে এখানে করছি, পুরো ম্যাট্রিক্সটা লেখা দরকার নেই, এটা হয়ে যাবে +1, এটা হয়ে যাবে -2 এবং এটা হয়ে যাবে +5। আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। এখন তাহলে কি করতে পারি, এখন তাহলে এটাকে শূন্য বানানো যাক, এই উপাদানটাকে শূন্য বানাতে হবে। আমি এই ম্যাট্রিক্সটাকে অন্যভাবে নতুন রূপে লিখি, মাঝখানের সারিটা এইবার একই রাখবো, তাহলে আমার মাঝের সারিটা হবে 0 0 1 -2, তারপর হবে আমার এই দাগটি এবং তারপরে এর আগের পাশে হবে 5। এখন আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা এই -2টাকে সরাতে যাচ্ছি। তাহলে -2টাকে সরাতে আমাদের কি করতে হবে, আমাদের এই সারিটাকে দ্বিতীয় সারির 2 গুণের সাথে যোগ করে দিতে হবে। এখন তাহলে আমরা পাবো আমার প্রথম উপাদানগুলো তো শূন্যই, যোগ বিয়োগ যাই করি শূন্যই থাকবে। তারপরে আছে -2 যোগ 2 গুণ 1 সমান হবে 0, তারপর 4 যোগ 2 গুণ -2, 4 যোগ 2 গুণ -2 সমান হচ্ছে -4, এটা হবে 4 যোগ -4, হ্যাঁ মানে এটাও হয়ে যাবে 0। আর এখানে আছে -10 যোগ 2 গুণ 5, এটা হবে -10 যোগ 10, আচ্ছা এটাও এখানেও দেখছি আমরা শূন্য হয়ে যাচ্ছে, তাহলে এটা সমান হচ্ছে 0। এখন তাহলে সবাই শূন্য হয়ে গেল। সাধারণত আমি যখন বাদ দিচ্ছিলাম আমি খুশিই ছিলাম যে এখানে 1 আছে আর এর নিচে সবই শূন্য, একের উপরে কি আছে সেটা নিয়ে খুব বেশি চিন্তা করিনি। আমি যেটা করতে চাই তা হচ্ছে এগুলোকে আমি শূন্য করতে চাই, এখানে যে উপাদানগুলি আছে এই উপাদানগুলিকে এখন আমি শূন্য করতে চাই। আমি এটাকেও শূন্য করতে চাই, এখানে যে উপাদান এটাকেও শূন্য করতে চাই। আমি তাহলে যা করতে পারি তা হচ্ছে আমি এখানে প্রথম সারির জায়গায় প্রথম সারি বিয়োগ দ্বিতীয় সারি লিখতে পারি, তাহলে আমার উদ্দেশ্য সফল হবে। তাহলে আমরা কি পাচ্ছি, 1 বিয়োগ 0, এটা কত, 1 বিয়োগ 0 অর্থাৎ এটা 1, এরপর 2 বিয়োগ 0 হচ্ছে 2, 1 বিয়োগ 1 হচ্ছে 0, 1 বিয়োগ -2 সমান হচ্ছে 3, 7 বিয়োগ 5 হচ্ছে 2। তাহলে পাওয়া গেল আমরা তাহলে আমাদের ম্যাট্রিক্সের হ্রাসকৃত সারি এশেলন বা রিডিউসড রো এশেলনটা পেয়ে গেলাম। এটাই হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের রিডিউসড রো এশেলন ফর্ম। এটাকে বোল্ড অর্থাৎ মোটা অক্ষরে লিখি কারণ এটা আমাদের ম্যাট্রিক্স এ এর, তুমি বুঝতেই পারছো, রিডিউসড রো এশেলন ফর্ম, কারণ প্রত্যেক সারির প্রথমে যে একটা আছে, একগুলো কোথায় আছে, হ্যাঁ এখানে একটা 1 আছে আর এখানে আরেকটা আছে, এগুলো হচ্ছে ওদের কলামের একমাত্র সংখ্যা যেটা শূন্য নয়, এগুলোকে বলা হয় পিভট সংখ্যা। তোমার বোঝার সুবিধার জন্য আমি ভিডিওতে লিখছি, তুমি একটু লক্ষ্য করো, এগুলোকে বলে পিভট সংখ্যা বা পিভট নাম্বার। এগুলো হচ্ছে নিজেদের কলামের একমাত্র সংখ্যা যেটা কিনা শূন্য না। আমার কাছে যদি এমন কোন সারি থাকে যেখানে সবই শূন্য আর আমার এই রকম একটা সারি এখানে আছে আর এরকম সব শূন্য হয়ে যাওয়া সারিকে বলা হয় জিরোড আউট রো। এবং এই ধরনের সারির নিয়ম হচ্ছে রিডিউসড রো এশেলন ফর্মের এটি একদম শেষ সারি হবে, অর্থাৎ পুরো ফর্মের শেষ সারিটি। শূন্যবাদে প্রথম সংখ্যা যেগুলো আছে সেইগুলো সবই হচ্ছে 1, এটা হচ্ছে একটা পরিস্থিতি। এখানে 5 রাখতে পারবে না, এখানে 5 হলে ওই সমীকরণটি 5 দিয়ে ভাগ করতে হবে, তাহলে প্রত্যেক সারির শুরু হচ্ছে 1 দিয়ে। আর প্রত্যেক সারির প্রথম সংখ্যাটা আছে আগের সারির প্রথম সংখ্যার ডান পাশে, এটাকে তোমরা রিডিউসড রো এশেলন ফর্মের একটি নিয়ম বলতে পারো। যদি সবই শূন্য আছে এরকম কোনো সারি থাকে তাহলে ওটা সবার শেষের সারি হবে, আর সর্বশেষ আমার মনে হয় অনেকবার বলেছি এটা হচ্ছে সারির মধ্যে একমাত্র সংখ্যা যেটা শূন্য নয়। এখন চলো আমরা এই দুনিয়া থেকে বের হয়ে আমাদের সরল সমীকরণের দুনিয়াতে যাই।
মনে করে দেখি এগুলো হচ্ছে x1 এর সহগ আর এগুলো হচ্ছে x2 এর সহগ, আর এগুলো হচ্ছে x3 আর x4 এর সহগ, আর এগুলো হচ্ছে আমাদের ধ্রুবকগুলো। আমরা এই সবগুলো সমীকরণকে রিজিওস্ট্রো এশেলন ফর্ম ব্যবহার করে নতুন করে লিখতে পারি। তাহলে আমরা পাচ্ছি এখানে x1 যোগ 2x2, যেহেতু এখানে কোনো x3 নেই সুতরাং আমরা এখানে কিছুই লিখব না। এরপর আছে আমাদের 3x4 সমান হচ্ছে 2। এরপরের সমীকরণে আমাদের কোনো x1 নেই, x2 নেই, আছে একটা x3, সুতরাং এটা হবে x3 বিয়োগ 2x4 সমান হচ্ছে 5। আমার কাছে আর কোনো সমীকরণ নেই কারণ এখানে সবগুলোই শূন্য। তাহলে দেখতে পাচ্ছি আমি এতক্ষণ অঙ্ক করার মাধ্যমে এই সমীকরণগুলিকে কমিয়ে এই সমীকরণগুলোতে নিয়ে আসতে পেরেছি। এখন যেই চলকগুলোর সহগ হবে পিভট সংখ্যা সেগুলোকে আমরা বলবো পিভট চলক। তাহলে x1 আর x3 হচ্ছে পিভট চলক বা পিভট ভ্যারিয়েবল। আর যেগুলো সহগ পিভট সংখ্যা না সেগুলোকে আমরা বলি মুক্ত চলক, অর্থাৎ এখানে x2 আর x4 হচ্ছে মুক্ত চলক বা ফ্রি ভ্যারিয়েবল। আমি ভিডিওতে লিখছি ফ্রি ভ্যারিয়েবল। এখন সমাধান করা যাক। আসলে এখানে থেকে খালি পিভট ভ্যারিয়েবলের জন্য সমাধান করা যাবে, আর ফ্রি ভ্যারিয়েবলগুলোর মান যা খুশি হতে পারে। আমি শুরুতেই তোমাদেরকে বলেছিলাম আমাদের কাছে চলকের চেয়ে সমীকরণের সংখ্যা বেশি, এই জন্য পরিস্থিতিটা খুব একটা সীমাবদ্ধ হবে না। এখানে R4 এ কোনো একটি মাত্র বিন্দু পাওয়া যাবে না, বরং এখানে অনেকগুলো বিন্দু পাওয়া যাবে। তাহলে এখন চলো আমাদের পিভট চলকের জন্য সমাধান করা যাক, কারণ এছাড়া এখানে আর কিছুই সমাধান করার নেই। এখন তোমরা দেখতে পাচ্ছ আমাদের এখানে যে সমীকরণটি আছে এই সমীকরণ থেকে বোঝা যায় যে দাঁড়াও আমি একটু একটা ভালো রং বেছে নেই। x3 সমান হচ্ছে 5 যোগ 2 গুণ x4। এরপর আমরা পাই x1, আমি লিখিনি, x1 সমান হচ্ছে 2 বিয়োগ x2, না আমি দুঃখিত, 2 বিয়োগ 2 গুণ x2 যোগ, আমি দুঃখিত, বিয়োগ 3 গুণ x4। আমি এখানে শুধু এটাকে সমীকরণের উভয় পাশ থেকে বিয়োগ করেছি। এখন এখানে ঠিক এটা হচ্ছে সমীকরণের সমাধানের জন্য যতদূর পর্যন্ত যাওয়া যায় ততদূর। আমি আমার ফ্রি ভ্যারিয়েবলগুলোর জন্য যে কোনো মান ধরতে পারি। আমি যে কোনো মান ধরতে পারি x2 আর x4 এর জন্য, আর আমি x3 এর জন্য সমাধান করতে পারি। এখন আমি যেটা করতে চাই সেটা হচ্ছে এটাকে একটু অন্যরকম ভাবে লিখি যেন কল্পনা করতে সুবিধা হয়। অবশ্য চতুর্থ মাত্রাতে যে কোনো জিনিসই কল্পনা করা অনেক বেশি কঠিন। তাহলে আমরা যেন এই সমীকরণগুলোর সমাধান একটু ভালোভাবে কল্পনা করতে পারি, একটু অন্যভাবে লিখি। আমি যদি ভেক্টরের মতো করে লিখি আমাদের সমাধান হবে x1, x2, x3 এবং x4। এটা সমান কত হবে? এটা সমান হবে, আমি এইভাবে লিখি, এটা সমান হবে, আমি খালি একটু অন্যভাবে লিখছি, আমি খালি এই সমাধানগুলোকে ভেক্টরের মতো করে লিখছি। তাহলে x1 সমান হচ্ছে 2, আগে কলামটা এঁকে নেই, যোগ হবে x2, এটাকে এভাবে লিখি, যোগ x2 গুণ কিছু একটা যেটাই হোক, যোগ x4 গুণ কিছু একটা, x4 গুণ যে কোনো কিছু একটা এখানে হতে পারে। তাহলে x1 সমান হচ্ছে 2 বিয়োগ 2 গুণ x2 অথবা x2 বিয়োগ 2, তাহলে এখানে হবে -2। এরপর আছে x4 গুণ -3, তাহলে আমি এখানে একটি -3 বসাতে পারি। এই ভেক্টরগুলোর প্রথম সংখ্যাগুলোকে দিয়ে প্রথম সমীকরণটাকে বোঝানো যায়। x1 সমান হচ্ছে 2 যোগ x2 গুণ -2 যোগ x4 গুণ -3। এখন x3 সমান কি হবে? x3 সমান হচ্ছে 5, তাহলে এখানে 5 বসাই, যোগ হবে x4 গুণ 2। এখানে x2 এর এখানে কিছু বসবে না, তাহলে এখানে আমরা একটা শূন্য বসাতে পারি, 0 গুণ x2 গুণ 2 গুণ x4। এখন x2 সমান কি হবে? তুমি বলতে পারো যে x2 সমান হচ্ছে 0 যোগ 1 গুণ x2 যোগ 0 গুণ x4, তাই না? x2 তো x2 এরই সমানই, এটা হচ্ছে একটা ফ্রি ভ্যারিয়েবল। একইভাবে x4 কিসের সমান? x4 সমান হচ্ছে 0 যোগ 0 গুণ x2 যোগ 1 গুণ x4। এখন এটা থেকে আমরা কি পাই? এখানে হঠাৎ করে আমরা আমাদের সমাধান বলে ফেলেছি যে তিনটা ভেক্টরের সরল যোগ করলে এটা পাওয়া যাবে।
এটা হচ্ছে একটা ভেক্টর, এটাকে একটা অবস্থান ভেক্টর বলা যায়, অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টর। R4 এ এটা একটা ভেক্টর, তুমি এটাকে R4 এ অবস্থান ভেক্টর অথবা অবস্থান হিসেবে দেখতে পারো। তুমি বলতে পারো যে আমাদের সমাধানগুলো হচ্ছে, এটা হচ্ছে R4 এর জন্য প্রযোজ্য। এখানে সবগুলোরই চারটা অংশ আছে, যদিও তুমি এদেরকে R3 তে কল্পনা করতে পারবে। আমার সমাধান সমান হবে কিছু একটা ভেক্টর, মানে এখানে কিছু একটা ভেক্টর যেটাকে যেটাকে তোমরা অবস্থান ভেক্টর হিসেবে কল্পনা করতে পারো, যেটার অবস্থান হবে 2 0 5 0, যেটা কিনা চতুর্থ মাত্রাতে, কিন্তু এটা সমান হচ্ছে দুইটা ভেক্টরের গুণফল। তাহলে এই ভেক্টর, এটাকে ধরি ভেক্টর, এটাকে ধরা যায় ভেক্টর এ, আর এটাকে ধরি আমরা ভেক্টর বি। আমাদের সমাধান হচ্ছে এই সব বিন্দু যেগুলো কিনা এখানে আছে, অথবা আমরা এটাকে বলতে পারি অবস্থান ভেক্টর। তাহলে এই অবস্থান ভেক্টর দেখতে হবে অনেকটা এরকম। এখানে তুমি মূল বিন্দু থেকে শুরু করছো, এর সাথে যোগ হবে এই ভেক্টরগুলোর বিভিন্ন রকম গুণফল। এটা যদি হয় ভেক্টর এ, এটাকে অন্য রং দিয়ে করি, ভেক্টর এ দেখতে এরকম হলো, তাহলে ধরি ভেক্টর এ দেখতে এরকম আর ভেক্টর বি দেখতে, অর্থাৎ এটা হচ্ছে ভেক্টর বি আর এটা এ। আমি জানি না এটা কি তোমার কল্পনা করার জন্য সহজ হবে নাকি কঠিন হবে, কারণ আমরা তো এখানে চারটা মাত্রা নিয়ে কাজ করছি আর আমরা এটাকে দ্বিমাত্রিক তলের উপর রাখছি। তুমি যেটা কল্পনা করতে পারো যে সমাধানগুলো হবে, সমাধানগুলো সমান হবে এই স্থির বিন্দুটা, এই অবস্থান ভেক্টর যোগ হবে এ আর বি এর সরল সংযোগ। আমরা তো R4 নিয়ে কাজ করছি, তাই না? কিন্তু এ আর বি এর সরল সংযোগ বা লিনিয়ার কম্বিনেশন তো একটি সমতল তৈরি করবে। তুমি এ কে 2 দিয়ে গুণ করতে পারো আর বি কে 3 দিয়ে গুণ করতে পারো, আবার এ কে -1 এবং বি কে -100 দিয়ে গুণ করতে পারো। তুমি এরকম এ আর বি এর সংযোগ করার জন্য এরকম যোগ আর বিয়োগও করতে পারো। এইরকম করলে এটা একটা সমতল তৈরি করবে, যেটার মধ্যে ওই অবস্থান ভেক্টরটা থাকবে, অর্থাৎ 2 0 5 0 এই বিন্দুটা থাকবে। সুতরাং আমাদের এখানকার যে চার চলক বিশিষ্ট 3 সমীকরণের সমাধান আছে, অর্থাৎ এই যে এখানে 4 চলক আর 3 সমীকরণের সমাধান, এটি আমাদেরকে দিবে R4 এ একটা সমতল, অর্থাৎ a plane in R4। আমি জানি যে এটা কল্পনা করা অনেক কঠিন, আর আমি হয়তো ত্রিমাত্রিক আরেকটা করব। আশা করি তুমি এটা থেকে কিছুটা হলেও বুঝেছো যে অগমেন্টেড ম্যাট্রিক্স কি জিনিস এবং রিডিউসড রো এচেলন ফর্ম জিনিসটা কি, আর আসল সমীকরণে কোনো পরিবর্তন না করে ম্যাট্রিক্সের উপরে কি কি কাজ করা যেতে পারে।